আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধনের ইনঅর্গানিক রিঅ্যাকশনের এই পার্টগুলা দেখতেছিলাম। আমরা অলরেডি আলহামদুলিল্লাহ ৩ টা পার্ট কভার করে ফেলছি। আজকে হচ্ছে আমরা পার্ট 4 পড়ব। সো চলো আমরা পার্ট 4 শুরু করি। সো পার্ট 4 এর মধ্যে বেসিক্যালি হচ্ছে আমরা টাইপ 11 দেখব, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের যৌগ। ঠিক আছে? সো এই পার্টটা বেশ ইম্পোর্টেন্ট। সো এখানে আমাকে কয়েকটা রুলস একটু খেয়াল করতে হবে ফার্স্টেই। সো চলো আমরা একটু রুলসগুলো দেখে ফেলি। সো রুলসটা কি? এখানে ৩ টা রুলস আছে। অ্যামোনিয়াম আয়ন এর সাথে যদি শক্তিশালী জারক থাকে তাহলে কি হবে? অ্যামোনিয়াম আয়নের সাথে যদি শক্তিশালী জারক থাকে, এটা হচ্ছে একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এটার সাথে যদি শক্তিশালী জারক না থাকে, শক্তিশালী জারক না থাকে তাইলে কি হবে? আর ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে ভাইয়া অ্যামোনিয়াম আয়নের সাথে যদি নাইট্রোজেনের যে অ্যানায়নগুলো আছে NO3- অথবা NO2- এটা থাকে তাহলে কি হবে? সো আমরা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করি, অ্যামোনিয়াম প্লাস শক্তিশালী জারক এরা যদি থাকে তাহলে কি হবে? যদি অ্যামোনিয়াম আয়নের সাথে শক্তিশালী জারক থাকে, মনে রাখবা ভাইয়া, যদি শক্তিশালী জারক থাকে তাহলে এখানে নাইট্রোজেন সেই সাথে অক্সাইড প্লাস কিছু পানি তৈরি হবে। নাইট্রোজেন প্লাস অক্সাইড, নাইট্রোজেন প্লাস অক্সাইড প্লাস পানি তৈরি হবে। বেসিক কথা হচ্ছে ভাইয়া, এখানে নাইট্রোজেন তৈরি হবে। যদি অ্যামোনিয়ার সাথে শক্তিশালী জারক থাকে তাহলে এখানে নাইট্রোজেন তৈরি হবে। অ্যামোনিয়া প্লাস শক্তিশালী জারক কি তৈরি হবে? নাইট্রোজেন তৈরি হবে। অ্যামোনিয়ার সাথে যদি শক্তিশালী জারক না থাকে তাইলে সেক্ষেত্রে কি হবে ভাই? তাইলে সেক্ষেত্রে এইখানে অ্যামোনিয়াম তৈরি হবে। অ্যামোনিয়ার সাথে যদি শক্তিশালী জারক না থাকে তাহলে এখানে কি তৈরি হবে? অ্যামোনিয়াম, সেই সাথে কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে। আর অ্যামোনিয়ার সাথে যদি এইখানে নাইট্রেট, মানে নাইট্রোজেনের যে অ্যানায়নগুলো আছে, নাইট্রেট বা নাইট্রাইট, এই অ্যানায়নগুলো থাকে, তাহলে এইখানে যেটা হবে এইখানে নাইট্রোজেনের একটা জারণমান থাকবে, এইখানে নাইট্রোজেনের একটা জারণমান থাকবে। এই দুইটা জারণমানের মধ্যবর্তী মানে এই দুইটা জারণমানের মধ্যবর্তী বা এই দুইটা জারণমানের গড় মানের একটা প্রোডাক্ট তৈরি হবে। মানে অ্যামোনিয়াম আয়নে তুমি কি করবা? নাইট্রোজেনের জারণমানটা বের করবা এইখানে, আবার এইখানে নাইট্রোজেনের জারণমানটা বের করবা। এই দুইটার যে গড় মান হবে সেটা তোমার এখানে প্রোডাক্ট হবে, অ্যাভারেজ। একইভাবে ধরো NO2- আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি বলবো ভাই আপনি এইখানে নাইট্রোজেনের জারণমানটা বের করেন, আর এইখানে NO2- এইখানে নাইট্রোজেনের জারণমানটা বের করবেন। তারপর এই দুইটা জারণমানের গড় মান যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, এখানে প্রোডাক্ট হবে। ওই জারণমানের গড় মানটা হবে তোমার প্রোডাক্ট। সো এটা খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে কি বলবো, দুটি জারণমানের গড় মান। ওকে, সো আমরা এটা আপাতত খেয়াল রাখতেছি, দুটি জারণমানের গড় মান দিয়ে আমার এখানে প্রোডাক্টটা আসবে। সো এই হচ্ছে মোটামুটিভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে অ্যামোনিয়ামের সাথে যদি শক্তিশালী জারক থাকে তাহলে তোমার নাইট্রোজেন তৈরি হবে, অ্যামোনিয়ামের সাথে শক্তিশালী জারক না থাকলে তাহলে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে। আমি একটু জিনিসটা বুঝাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝে যাবা। ধরো আমি এখানে 3টা কম্পাউন্ড লিখি, তাহলে বুঝবা যে কখন কোন রুলসটা প্রযোজ্য হবে। 3টা কম্পাউন্ড লিখি, তাহলে তুমি বুঝে যাবা কখন কোন রুলসটা অ্যাপ্লাই করবা তুমি। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4 ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4, এই যেরকম NH4Cl, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার দেখো তুমি এইখানে কোন রুলসটা অ্যাপ্লাই করবে। আচ্ছা, আরেকটা লিখি। তারপর ধরো আমি এখানে লিখলাম অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, এটা লিখলাম। তারপর ধরো এখানে আমি লিখলাম অ্যামোনিয়াম ক্লোরেট, ClO3। সো ওকে, আমরা এখানে 3টা যৌগ লিখলাম, অ্যামোনিয়াম ক্লোরেট এটা লিখলাম, তারপর লিখলাম অ্যামোনিয়াম ক্লোরাইড এটা লিখলাম, আর এখানে লিখলাম অ্যামোনিয়াম নাইট্রেট। সো একটা পয়েন্ট হচ্ছে ভাইয়া, আমি দেখেই বুঝে গেছি, লাস্টে আপনি যেটা লিখছেন, সবার লাস্টে যেটা লিখছেন, সেখানে আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা আসলে জারণমানের গড় করে করতে হবে, কারণ এখানে নাইট্রোজেনের অ্যানায়ন আছে। তাহলে এখানে কোন নিয়মটা খাটবে? এখানে আমার 3 নাম্বার নিয়মটা খাটবে। কয় নাম্বার নিয়মটা খাটবে? 3 নাম্বার। এখানে যেটা লিখছেন ভাইয়া, এটা 3 নাম্বার নিয়মটা খাটবে।
প্রশ্ন হচ্ছে ভাই এই দুটার মধ্যে তুমি কোনটা অ্যাপ্লাই করবা। সো খেয়াল করো, অ্যামোনিয়াম আয়নের সাথে যদি শক্তিশালী জারক থাকে অথবা শক্তিশালী জারক না থাকে, এখন জারক কারা আমি তোমাদেরকে একটু আগের পার্টে এটা শিখাইছিলাম। জারক হচ্ছে জাগ্রত বিদ্বান। হ্যাঁ, জাগ্রত বিদ্বান মনে আছে তোমাদের? এটা মনে থাকার কথা। জাগ্রত বিদ্বানের মধ্যে আমরা কি বলছিলাম, এই বর্গীয় যে আকার এটা মানে হচ্ছে জারক, এটা মানে হচ্ছে জারক, আর এই গ্রত এটার মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আর এইখানের এই বয়রসিকার দিয়ে বোঝাচ্ছি বিজারক, বিজারক। তাহলে বোঝাই যাচ্ছে বিজারক কি করে ভাইয়া, খেয়াল করো এখানে দান করে, তাহলে এটা কি করবে, ইলেকট্রন দান করে। এটা জাস্ট মনে রাখার জন্য আমি তোমাদেরকে এখানে শিখাইলাম। এবার তুমি এইখানে যদি চিন্তা ভাবনা করো যে ভাই আমি এই জায়গার মধ্যে এখন যে অ্যামোনিয়াম ক্লোরেটটা নিছি, হ্যাঁ এখানে যে অ্যামোনিয়াম ক্লোরেটটা নিছি, এখানে আমার কি কি অ্যানায়ন আছে, ClO3- এটা অ্যানায়নটা আছে, আর এখানে যে ক্লোরিন মাইনাস নিছেন ভাইয়া, এটা ক্লোরিন মাইনাস আছে। এখন তুমি এখানে চিন্তা করো ভাইয়া কে ইলেকট্রন গ্রহণ করার মতো সিচুয়েশন আছে, Cl-, এটা অলরেডি ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু Cl- হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রন এই অবস্থায় আছে, আর এইখানে যদি চিন্তা করো ClO3-, এটা কিন্তু হচ্ছে আমার একটা অবস্থায় আছে আর কি। এখন এই দুটার মধ্যে কোনটা শক্তিশালী কোনটা উইক এটা বুঝবো কিভাবে, এই জিনিসটা আমি যদি তোমাকে বলি যে ওই যে পরিমাণগত রসায়ন, কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়নে গেলে তুমি দেখতে পারবা কোনটা শক্তিশালী জারক কোনটা দুর্বল জারক। বাট আপাতত খেয়াল রাখো ভাইয়া, এটা হচ্ছে একটা শক্তিশালী জারক, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে শক্তিশালী, তাহলে এটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং। আর এখানে যে Cl- নিছো ভাইয়া, এটা হচ্ছে তোমার উইক। হ্যাঁ, এটা হচ্ছে উইক। তাহলে এইখানে স্ট্রং কারা কারা আছে আরেকটা ভাইয়া একটু এক্সাম্পল দেন। চলো আমি কিছু এক্সাম্পল দেই। যেরকম স্ট্রং আছে হচ্ছে Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন, তারপর হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন, তারপর আছে হচ্ছে ক্লোরেট আয়ন, এই যে ClO3-, এরা হচ্ছে স্ট্রং। হ্যাঁ, এরা হচ্ছে কি ভাইয়া, স্ট্রং। আর উইক এরা বাদে মোটামুটি যারা আছে এরা ম্যাক্সিমামই হচ্ছে উইক। সো এরা হচ্ছে উইক। তাহলে এখন স্বাভাবিকভাবে অ্যামোনিয়াম ক্লোরেট এটার ক্ষেত্রে আমরা কোন নিয়মটা অ্যাপ্লাই করব, এটার ক্ষেত্রে আমরা কোন নিয়মটা অ্যাপ্লাই করব, তাহলে এটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব 1 নাম্বার নিয়ম। আর অ্যামোনিয়াম ক্লোরাইড এটার ক্ষেত্রে আমরা কয় নাম্বার নিয়মটা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করব 2 নাম্বার নিয়ম, ঠিক আছে। সো এখানে অ্যামোনিয়াম হবে আর HCl হবে। ভাই আমি এখানে এই যে নিয়মটা অ্যাপ্লাই করতেছি যদি কি বুঝতেছেন ভাইয়া, চলো একটু দেখি তাহলে বুঝে যাবা। সো এই যে দেখো অ্যামোনিয়াম ক্রোমেট, অ্যামোনিয়াম পারম্যাঙ্গানেট, অ্যামোনিয়াম ক্লোরেট, এদের ক্ষেত্রে তুমি যদি তাপ দাও বা হিট অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কি অ্যান্সারটা হবে সেটা আমাকে এখানে বের করতে হবে। এখন অ্যামোনিয়াম ক্রোমেট এরা কিন্তু সবাই কি আছে সাথে, শক্তিশালী জারক। এরা কি শক্তিশালী জারক, এরা সবাই হচ্ছে শক্তিশালী জারক। শক্তিশালী কি ভাইয়া, জারক। এখন যদি এরকম হয় শক্তিশালী জারক আছে, তাহলে সেক্ষেত্রে আমার জানি কি প্রোডাক্ট হয়, মনে থাকার কথা তোমাদেরকে বলছিলাম, শক্তিশালী জারক যদি হয়, শক্তিশালী জারক যদি সাথে হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি অ্যান্সার আসে, ফার্স্টে হচ্ছে আমি এখানে যদি তাপ দেই তাহলে এখানে ফার্স্টে নাইট্রোজেন হবে, মনে করে দেখো নাইট্রোজেন হবে প্লাস অক্সাইড হবে প্লাস কি হবে, পানি হবে, মনে থাকার কথা। এখানে যদি আমরা হিট অ্যাপ্লাই করি, ওকে। সো এখন আমরা যদি এইখানে হিট অ্যাপ্লাই করি দেখো কি হয় ভাইয়া, একটু চলো দেখে ফেলি। এখানে যদি আমরা হিট অ্যাপ্লাই করি, সো এখানে আমার ফার্স্টে কি হবে, নাইট্রোজেন হবে, তারপর একটা অক্সাইড হবে, আর কি হবে, পানি হবে। সো আমরা যদি এখানে হিট দেই বা তাপ দেই, তাপ দিতাম, ধরো তাপ দিলাম, তাহলে ফার্স্টে আমরা এখানে কি লিখে ফেলবো, নাইট্রোজেন, তারপর কি লিখে ফেলবো, অক্সাইড, তাহলে ক্রোমিয়ামের অক্সাইড হচ্ছে ক্রোমিয়াম Cr2O3 প্লাস এখানে কি লিখবো, পানি, বাকিটা পানি, শেষ। এই যে দেখো ভাইয়া, তুমি অ্যামোনিয়ামের যে যৌগ আছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটা কিন্তু তুমি তাপ দিয়া বিয়োজন করার পর কি সিনারি হচ্ছে তুমি এটা বের করে ফেললা। এবার ধরো অ্যামোনিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে তুমি তাপ দিতে চাইতেছো, তাহলে আগের মতোই ভাইয়া কি করবা, আগের মতোই তুমি কি করবা, ফার্স্টে তাপ দিবা, ফার্স্টে এখানে কি তৈরি হবে, নাইট্রোজেন, এখানে ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ, এখানে যে অক্সাইডটা তৈরি হবে এটা খেয়াল রাখবা, এখানে যে অক্সাইডটা তৈরি হবে এটা কিন্তু মেটাল অক্সাইড হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেটাল অক্সাইড হবে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যে অক্সাইডটা তৈরি হবে এটা হচ্ছে মেটাল অক্সাইড, ঠিক আছে, এটা কিন্তু মেটাল অক্সাইড হবে। তাহলে এখানে মেটাল অক্সাইডটা কি হবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস কি হবে, পানি, প্লাস কি হবে, পানি। এই যে দেখো ভাই আরেকটা হয়ে গেল, হ্যাঁ ভাইয়া হয়ে গেল, আগের মতোই নিয়ম, এখানে শক্তিশালী জারক, তাহলে আগের মতোই ভাইয়া এখানে আমি কি করব, তাপ দিব, তাপ দিলাম, চলো তাপ দিয়া দেখলাম কি হইলো, এখানে তাপ দেওয়ার পরে এখানে হবে নাইট্রোজেন প্লাস এইবার কাহিনী হচ্ছে ক্লোরিন আর অক্সিজেন মিলে যে অক্সাইডটা হবে সেই অক্সাইডটা খুব বেশি স্টেবল না, তাই এখানে আলাদা প্রোডাক্ট হবে, তাই এখানে হবে ক্লোরিন প্লাস অক্সিজেন প্লাস এখানে কি হবে,
পানি। কি বললাম কথাটা, যে ক্লোরিন আর অক্সিজেন মিলে এখানে অ্যাকচুয়ালি অক্সাইড হওয়ার কথা ছিল, বাট এখানে যে অক্সাইডটা তৈরি হবে সেটা খুব বেশি স্টেবল না, তাই এখানে ক্লোরিন আলাদা, অক্সিজেন আলাদা প্রোডাক্ট হয়েছে। সো এইটা হচ্ছে তুমি যদি অ্যামোনিয়াম আয়নের সাথে শক্তিশালী জারক থাকে তাহলে তুমি কিভাবে করবা। এটা কয় নাম্বার নিয়ম অ্যাপ্লাই করলাম ভাইয়া? এটা কিন্তু হচ্ছে আমরা নিয়ম অ্যাপ্লাই করলাম 1 নাম্বার। সো এই নিয়মটাকে আমরা বলি হচ্ছে কেস 1। কেস 1 এটাকে আমরা বলতে পারি কেস 2, দুইটা নিয়ম আর কি, কেস 2, আর এটাকে আমরা বলতে পারি কেস 3। সো আমরা এইখানে যে এক্সাম্পলটা দেখলাম এটা কিন্তু হচ্ছে কেস 1 এর এক্সাম্পল। আমরা এইখানে যে এক্সাম্পলটা দেখলাম এই পুরোটাই হচ্ছে কেস 1 এর এক্সাম্পল। সো কেস 1 এ কি থাকবে ভাই? অ্যামোনিয়াম আয়নের সাথে শক্তিশালী জারক থাকবে এবং এদেরকে তাপ দিলে কি হবে এই বিক্রিয়াটা আমরা দেখে ফেললাম। এবার চলো আমরা কেস 2 তে যাই। তাহলে এবার হচ্ছে আমরা কেস 2 এটা করব। তাহলে এইবার কি কেস 2 তে কাহিনী কি ছিল ভাইয়া? কেস 2 তে কাহিনী ছিল কি থাকবে? শক্তিশালী জারক থাকবে না, মানে অ্যামোনিয়াম আয়নের সাথে এবার কি থাকবে না? শক্তিশালী জারক থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমার নিয়ম কি? সো নিয়ম কি এবার কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম ফার্স্টে কি তৈরি হবে? অ্যামোনিয়াম তৈরি হবে। ফার্স্টে কি তৈরি হবে? অ্যামোনিয়া তৈরি হবে, প্লাস কি হবে বাকিটুকু তুমি মিলাই দিবা, তাহলেই হয়ে যাবে অ্যামোনিয়া প্লাস HCl। দেখো এটা হয়ে গেছে। তাহলে এবার এখানে কি হবে? এখানে ফার্স্টে অ্যামোনিয়া হবে, ফার্স্টে অ্যামোনিয়া হবে, তারপর ভাইয়া তারপর কি হবে? তারপর এখানে H2CO3 হবে, H2CO3 হবে। এবার পরেরটার ক্ষেত্রে যদি চিন্তা করি আগের মতোই ভাইয়া, ফার্স্টে আমরা অ্যামোনিয়া বানাবো, তারপর একটা অ্যাসিড মানে মিলানোর জন্য যা লাগে, তাহলে এখানে একটা অ্যামোনিয়া দিব, ফার্স্টে অ্যামোনিয়া প্লাস এখানে সালফেট আছে, তাহলে H2SO4 শেষ। এখানে ভাইয়া এখানে কি বানাবা? এখানে বানাবা অ্যামোনিয়া, তারপর কি বানাবা? এখানে সায়ানাইড আছে, তাহলে হাইড্রোজেন সায়ানাইড বানাবো। এখানে আমার সালফাইড আছে, তাহলে এখানে আমি ফার্স্টে কি বানাবো? তাপ দিব, কিন্তু এগুলো সবগুলোর মধ্যে কি দিব? তাপ দিব, হিট দিব, হিট অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি দিব? অ্যামোনিয়া, তারপর এখানে কি হবে? H2S হবে। দ্যাটস ইট। এই যে দেখো হয়ে গেছে। সো যদি কখনো শক্তিশালী জারক না থাকে সাথে, এগুলো কিন্তু শক্তিশালী জারক না। সায়ানাইড, সালফাইড, সালফেট, কার্বনেট, ক্লোরাইড এরা শক্তিশালী জারক না। যখন শক্তিশালী জারক থাকবে না তখন ভাইয়া তুমি তাপ দিয়ে অ্যামোনিয়া ফার্স্টে বানাবা। একটা কমন প্রোডাক্ট কিন্তু খেয়াল করো, এখানে কমন প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া, কমন প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। আগেরটার মধ্যে কমন প্রোডাক্ট কি ছিল ভাইয়া? নাইট্রোজেন। খেয়াল রাখতে হবে কিন্তু আগেরটার মধ্যে কমন প্রোডাক্ট ছিল নাইট্রোজেন, আর এইখানে কমন প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? সো এটার জন্য খেয়াল থাকে। তুমি আগেরটাতে একটু খেয়াল করে দেখো, এখানে আমার কমন প্রোডাক্ট হচ্ছে নাইট্রোজেন, খেয়াল করে দেখো এইখানে আমার কমন প্রোডাক্ট কে? নাইট্রোজেন, এইখানে আমার কমন প্রোডাক্ট কে? নাইট্রোজেন। সো কমন প্রোডাক্ট খেয়াল করতে হবে। অ্যামোনিয়ার সাথে শক্তিশালী জারক থাকলে কমন প্রোডাক্ট হবে নাইট্রোজেন, আর অ্যামোনিয়ার সাথে যদি শক্তিশালী জারক না থাকে তাহলে হচ্ছে অ্যামোনিয়ামের সাথে, তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়া হবে। আর 3 নাম্বার নিয়মটা কি ছিল? চলো এবার 3 নাম্বার নিয়মটা অ্যাপ্লাই করি। সো এইবার আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কেস 3। কেস 3। সো এটা হচ্ছে আমার কেস 3। সো এখানে তোমাকে কি করতে হবে? এটা বের করতে বলছে, আর এখানে কি হবে? এটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তোমাকে দুইটা বিক্রিয়া ধরো ফাইন্ড আউট করতে বলছে বা সলভ করতে বলছে। সো এই দুইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। সো আমরা চলো এই দুইটা একটু সলভ করি। সো আমরা সলভ করব। সো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আছে অ্যামোনিয়াম নাইট্রাইট। ওকে, সো NH4 NO2 এটাকে তুমি যদি তাপ দাও বাই বলছে কি তৈরি হবে। হ্যাঁ, সো তুমি এইখানে সাবধানে চিন্তা ভাবনা করে ফার্স্টে যেটা করবা, এইখানে অ্যামোনিয়াম দুইটাকে আলাদা করে ফেলো। NH4+, এইখানে নাইট্রোজেনের জারণ মানটা কত হয় এটা বের করে ফেলি। চলো বের করি। তাহলে এইখানে এটাকে ধরে ফেলি x + 4 = হচ্ছে +1। তাহলে এইখানে জারণ মান কত হবে? x কত হবে? +1 - 4। তাহলে অ্যামোনিয়ামের এইখানে জারণ মান, অ্যামোনিয়াম আয়নে এইখানে নাইট্রোজেনের জারণ মান কত পাইলা ভাইয়া? এই যে এইখানে নাইট্রোজেনের জারণ মান কত পাইলা? -3 পাইলা। কি পাইলা ভাইয়া? -3 পাইলা। ওকে, -3 পাই গেলাম। এবার NO2 মাইনাস, এইখানে এটার মধ্যে আমরা নাইট্রোজেনের জারণ মানটা বের করি। চলো NO2 মাইনাস এটার মধ্যে আমি নাইট্রোজেনের জারণ মানটা বের করি। তাহলে এখানে x - 4, অক্সিজেনের জারণ মান তো -2, তাহলে 4 2 × 4 = হচ্ছে -1। তাহলে এইখানে কত হবে? x = -1 + 4, তাহলে এইখানে কি আসতেছে? +3। তাহলে এইখানে দেখো তুমি এদের জারণ মান পেয়ে গেছো। এইখানে ভাইয়া নাইট্রোজেনের জারণ মান কত পাইছো? +3। এখানে নাইট্রোজেনের জারণ মান কি পাইছো? +3। তাহলে এবার তোমাকে কি করতে হবে? এই দুইটা জারণ মানের গড় মান বের করতে হবে। সো গড় মানটা বের করি। -3
প্লাস 3 ডিভাইড বাই 2, তাহলে এখানে হচ্ছে গড় মান 0। তাহলে গড় মান 0 এরকম একটা যৌগ হবে, তাহলে নাইট্রোজেনের গড় মান 0 এমন একটা যৌগ তৈরি করতে হবে। নাইট্রোজেনের গড় মান 0 এরকম একটা যৌগ হচ্ছে নাইট্রোজেন ইটসেলফ নিজে, আর হচ্ছে পানি। এই যে ভাই হয়ে গেছে, শেষ। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত পাইছো তুমি? এখানে নাইট্রোজেনের জারণ মান পাইছো 0। সো তোমাকে এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে যদি কখনো তুমি তাপ দাও, অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রাইট, সালফেট, ক্লোরাইড, এগুলো যদি চিন্তা করো এই যে এরকম কিংবা এরকম, তখন তোমাকে দেখতে হবে যে ভাই কি যুক্ত আছে, কিভাবে কি করতে হবে। সো 1 নাম্বারটা আমাদের সলভ ডান, 1 নাম্বারটা হচ্ছে আমাদের কিন্তু সলভ ডান। এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা চিন্তা করি। তাহলে 2 নাম্বারে কি আছে? অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। সো অলরেডি আমরা এইটা বের করছি, এইখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে ভাই -3, এটা অলরেডি বের করছি। এখন নাইট্রেটে নাইট্রোজেনের জারণ মান কত এটা একটু বের করতে হবে। সো চলো বের করি, এইখানে বের করি। নাইট্রেট NO3-, এইখানে নাইট্রোজেনের জারণ মান কত? NO3-। তাহলে এটার জারণ মান বের করব। তাহলে এটার জারণ মান হচ্ছে x, অক্সিজেন আছে 3টা, তাহলে -6 ইকুয়ালস টু কত? -1। তাহলে এইখানে কত আসবে? x ইকুয়াল -1 প্লাস 6, তাহলে এখানে অ্যান্সার আসতেছে কত? +5, ঠিক আছে। সো এটা আসতেছে +5। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত আসছে ভাইয়া? +5। তাহলে তুমি এখন যখন চিন্তা ভাবনা করবা, তোমাকে চিন্তা করতে হবে -3 এবং +5 এর গড়। তাহলে -3 আর +5 এর গড় কি আসে? -3 + 5 ডিভাইড বাই 2, তাহলে এখানে কত আসতেছে? 5 থেকে 3 বাদ যাবে, তাহলে 2 ডিভাইড বাই 2, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে এমন একটা যৌগ তৈরি করতে হবে যেখানে জারণ মান হবে +1, যেখানে জারণ মান কি হবে? +1, হ্যাঁ। তাহলে এইখানে যখন তাপ দিবা, তাহলে এমন একটা যৌগ তৈরি করতে হবে যাতে জারণ মান হবে +1, তাহলে HNO, এবার এমনভাবে তৈরি করতে হবে যাতে হচ্ছে এখানে কি হয়? +1 হয়। সো +1 সম্বলিত একটা যৌগ তৈরি করতে হবে, +1 সম্বলিত একটা যৌগ তৈরি করতে হবে। সেই যৌগটার নাম হচ্ছে N2O, প্লাস হচ্ছে এইখানে পানি। এই যে দেখো ভাইয়া হয়ে গেছে। সো তুমি যদি এখানে জারণ মানটা বের করো, তুমি দেখবা বুঝে যাবা অক্সিজেনের জারণ মান হচ্ছে এখানে -2, নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +2। এখন তুমি বলবো ভাইয়া তাহলে +2 হলো, আপনার তো লাগতো +1। ভাইয়া +1 কেমনে? +1ই তো হয়েছে। একটু খেয়াল করো, এখানে 2টা নাইট্রোজেন আছে, তো এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন। 2টা নাইট্রোজেনের জন্য +2, তাহলে একটা নাইট্রোজেনের জন্য এখানে ইটসেলফ কত থাকতেছে? +1ই থাকতেছে। তাহলে দেখো +1ই থাকতেছে। এই যে দেখো হয়ে গেছে। সো তুমি যখন এগুলাকে তাপ দিবা, এগুলা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যখন তাপ দিবা, তাপ দিয়ে ভাঙার পরে কিভাবে বিক্রিয়াগুলো করতে হবে আমি তোমাদেরকে নিয়মটা শিখাই দিছি এই যে এইখানে এই নিয়মটার মাধ্যমে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। সো তুমি দেখবা ফার্স্টে যে কি যুক্ত আছে, শক্তিশালী জারক না শক্তিশালী জারক না, নাকি এইরকম নাইট্রেট আয়ন বা নাইট্রোজেনের যে অ্যানায়নগুলো আছে। নাইট্রোজেনের অ্যানায়ন থাকলে একরকম নিয়ম, শক্তিশালী জারক না থাকলে আরেক রকম নিয়ম, শক্তিশালী জারক থাকলে আরেক রকম নিয়ম। আশা করি সবাই এটুকু বুঝতে পারছে। সো এবার হচ্ছে আমরা টাইপ 2 তে আসবো, 12 এ আসবো, সরি টাইপ 12 এ আসবো। এখানেও আমাদের টাইপ 11 শেষ, অ্যামোনিয়াম আয়ন। টাইপ 12 এর এই যে যৌগটা আছে ভাইয়া, এখান থেকে হচ্ছে আমাদের যে জিনিসগুলো আছে, এখান থেকে হচ্ছে আমরা বিবিধ পার্ট শুরু করতেছি, মানে এক্সট্রা কিছু পার্ট পড়তেছি। সো এখান থেকে একটু সময় মনোযোগ দিতে হবে। এইখানে যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এই বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। বাকিগুলো আমরা চেষ্টা করছি যথাসম্ভব রুলসের আন্ডারে নিয়ে আসার, বাট এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা আমাদের মনে রাখতে হবে। এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে KMNO4 কে তাপ দিলে কি হবে, তারপর K2Cr2O7 কে তাপ দিলে কি হবে, সোডিয়াম অ্যাজাইড বলে এটাকে, হ্যাঁ, সোডিয়াম অ্যাজাইডকে তাপ দিলে কি হবে, নাইট্রোজেন আর হচ্ছে সোডিয়াম। K2Cr2O7 কে তাপ দিলে K2CrO4 প্লাস Cr2O3 প্লাস অক্সিজেন হচ্ছে। KMNO4 কে তাপ দিলে K2MNO4 প্লাস MNO4 প্লাস অক্সিজেন হচ্ছে। সো এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পরীক্ষা প্রশ্নগুলো এভাবে আসবে আর কি, আমি তোমাকে বলতে চাই আর কি, কোয়েশ্চেন এইভাবে থাকে, হ্যাঁ, কোয়েশ্চেন এইভাবে থাকে। KMNO4 বলে যে বিক্রিয়াগুলো পূর্ণ করো, ধরো এরকম ডেল্টা সিম্বল দিয়ে এটা এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখে। তারপর ধরো তোমাকে বলে K2Cr2O7, এগুলো সবই হচ্ছে জারক, শক্তিশালী জারক অ্যাকচুয়ালি। এই জারকগুলোকে তাপ দিলে কিভাবে ভাঙবে, ঠিক আছে। পরে উপরেটা নাম হচ্ছে সোডিয়াম অ্যাজাইড N3, হ্যাঁ, N3 যদি থাকে সেটাকে বলা হয় অ্যাজাইড, হ্যাঁ, সোডিয়াম অ্যাজাইড। মানে এভাবে যদি চিন্তা করো NH3, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, নাম কি? অ্যামোনিয়া। বাট এইখানে যদি আমি N3H দেই, এটাকে বলা হয় হাইড্রোজোয়িক অ্যাসিড। কি বললাম? হাইড্রোজোয়িক অ্যাসিড, হাইড্রোজোয়িক অ্যাসিড। উপরটার নাম তো অ্যামোনিয়া আমরা জানি, আর এটার নাম হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড, যেখানে আমার অ্যাজাইড আয়ন থাকে, হাইড্রোজোয়িক অ্যাসিড,
হাইড্রোজোইক অ্যাসিড। সো এটা আমরা একটু মনে রাখবো। সো এইভাবে প্রশ্নগুলো থাকবে এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে 3 স্টার দিয়ে যাচ্ছি ভাইয়া, এটা একটু মনে রাখবো আমরা। হ্যাঁ, এটা পরীক্ষায় মাঝে মাঝেই আসে, আশা করি সবাই বুঝছি। সো এবার আমরা হচ্ছে আরেকটা রিয়াকশন দেখে ফেলি, চলো। মৌল প্লাস N2O এটার ক্ষেত্রে কি তৈরি হবে? মৌল প্লাস N2O ওই ক্ষেত্রে কি তৈরি হবে? সো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এখানে একটা অক্সাইড তৈরি করবা, যে মৌলটা থাকবে সেই মৌলটার অক্সাইড তৈরি করবা, যে মৌলটা থাকবে সেই মৌলটা কি করবা? অক্সাইড তৈরি করবা। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেন প্লাস ওই যে মৌলটা থাকবে সেই মৌলটার অক্সাইড যদি তৈরি করো ফেলো, তাহলে শেষ কাজ। সো মৌল প্লাস N2O, N2O, N2O এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, একটা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা আছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড এটার একটা সুন্দর নাম আছে, এটাকে কিন্তু আমরা লাফিং গ্যাস বলি, লাফিং গ্যাস বলি। হ্যাঁ, সো আমরা এটা মনে রাখবো, N2O এটা হচ্ছে আমার লাফিং গ্যাস। ঠিক আছে, সো যার মনে খুব কষ্ট সে কাজ করতে পারো এটাকে নিয়ে। সো তুমি কি করবা, রুমে যদি বেশি কষ্ট লাগে একা একা বসে থাকে, তুমি কি করবা, রুমের মধ্যে পারফিউম বা এয়ার ফ্রেশনারের জায়গায় একটু লাফিং গ্যাস স্প্রে করে বসে থাকবা, কিছুক্ষণ পর দেখবা এমনি হাসতে থাকবা, মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক। আচ্ছা, যাই হোক, দেখো। সো আমরা যদি এইখানে বিক্রিয়াটা করি, তাহলে ফার্স্টে আমরা এই ধাতুর অক্সাইড মানে যে মৌলটা আছে সেই মৌলটার অক্সাইড করে ফেলবো, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস কি হবে? নাইট্রোজেন হবে। তারপর ধরো এখানে কি হবে? নাইট্রোজেন, এখানে হবে P2O5 ফসফরাসের পেন্টা অক্সাইড প্লাস কি হবে? নাইট্রোজেন হবে। এখানে কি হবে? সালফার ডাইঅক্সাইড প্লাস কি হবে? এখানে নাইট্রোজেন হবে। ঠিক আছে, এইখানে কি হবে? এখানেও আগের মতোই সোডিয়ামের অক্সাইড Na2O প্লাস কি হবে? নাইট্রোজেন হবে। ঠিক আছে, ওকে। এবার এখানে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কি হবে? নাইট্রোজেন হবে। এইখানে কি হবে? এইখানে হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি হবে? নাইট্রোজেন হবে। দ্যাটস ইট। সো তুমি একটা কমন প্রোডাক্ট মনে হয় দেখতেছো, এই যে এখানে যেটা বলছিলাম কমন প্রোডাক্ট, এরা হচ্ছে কমন প্রোডাক্ট মোটামুটিভাবে নাইট্রোজেন। হ্যাঁ, কমন প্রোডাক্ট হচ্ছে নাইট্রোজেন, কমন প্রোডাক্টকে নাইট্রোজেন, মোটামুটিভাবে সবগুলো জায়গায় দেখো কি আসতেছে? নাইট্রোজেন আসতেছে। দ্যাটস ইট। সো তুমি যদি মৌলের সাথে N2O মানে লাফিং গ্যাসের বিক্রিয়া করো ভাইয়া, তাহলে কি হবে? সেই মৌলটার অক্সাইড হবে প্লাস সেই সাথে কি হবে? নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। এবার হচ্ছে আমরা একটু CFC নিয়ে পড়াশোনা করবো। এটার ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সো আমরা CFC নিয়ে একটু পড়াশোনা করি। ফার্স্টেই এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে CFC ABC। এখন আমি জানি তুমি অনেক কিছুই বুঝতেছো না, বাট আপাতত একটু ধৈর্য ধরো, আমি একটু পরে দেখাই দিচ্ছি CFC ABC এই জিনিসটা কি। এই জিনিসটা একটু দেখাই দিচ্ছে। দেখো, প্রথমে এই কথা হচ্ছে সংকেতটা বের করবো কিভাবে? ABC এটার সাথে ভাইয়া যেটা থাকবে তুমি 90 যোগ করে দিবা, তুমি এখানে পাবা হচ্ছে DEF। এখানে প্রত্যেকটা অঙ্ক, যেরকম এখানে একটা একক স্থানীয় অঙ্ক, মাঝেরটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে শতক স্থানীয়। এগুলো তো জানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এভাবে যায় না? হ্যাঁ ভাইয়া, যায় এইভাবে। তাহলে এইখানে যে F আছে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা বোঝায় হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। কার সংখ্যা? নাম্বার অফ ফ্লোরিন। তারপর ভাইয়া মাঝে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। কি সংখ্যা? দশক স্থানীয় অঙ্ক। এটা কার সংখ্যা বোঝায়? হাইড্রোজেনের সংখ্যা। কার সংখ্যা? হাইড্রোজেনের সংখ্যা। তারপর এর সাইডে যেটা আছে এর সাইডে কি আছে? এর সাইডে আছে হচ্ছে ডি। এর সাইডে কি আছে ভাইয়া? ডি। এই ডিটা কি? শতক স্থানীয় অঙ্ক, যেটা আমার কার্বনের সংখ্যা নির্দেশ করে। এইখানে তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই এই যে এখানে আপনি আলতো করে ABC লেখছেন, এই ABC দিয়ে কি বোঝায়? এই ABC দিয়ে আপনি কি বোঝান এটা একটু বলেন। এই ABC দিয়ে বেসিক্যালি নাম্বার বোঝায়, CFC নাম্বার বোঝায়, CFC কত এটা বোঝায়। একটা কোড অনুযায়ী তুমি এটা লিখতে পারবা আর কি। সো CFC 114, CFC 113, 111, CFC 12 এরকম কিছু জিনিসপত্র আছে। সো সেই নাম্বারটা বোঝায়, এখান থেকে সংকেতটা বের করা যায়। তো আমি তোমার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া, এখানে তুমি চাইলেই নাম্বার থেকে সংকেত বের করতে পারবা। তোমার কাছে পরীক্ষায় CFC নাম্বার দেওয়া থাকবে, বলবে ভাই এই CFC সংকেত কত। হোয়াট ডাজ ইট মিনস? এখানে আমি কি বের করতে চাচ্ছি? CFC নাম্বার থেকে সংকেত বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি ভাই? নাম্বার থেকে সংকেত, এটা বের করতে চাচ্ছি। ওকে, এটার উল্টাটা করা যায়, সংকেত থেকে নাম্বার বের করা যায়, বাট আপাতত আমি নাম্বার থেকে সংকেত বের করতে চাচ্ছি। ধরো আমি তোমারে বললাম, এটা ছোট্ট কোয়েশ্চেন, বললাম CFC 114,
ঠিক আছে, এখন তোমারে বললাম এটার সংকেত কত, সো এটার সংকেত কত। সো যখনই তোমাকে সংকেত বের করতে বলবে তুমি কি করবা, চোখ বন্ধ করে আগে যে নাম্বারটা দেওয়া আছে এটার সাথে 90 যোগ করে ফেলবা। এই যে আমি তোমাকে এই জন্য এটা শিখাইছি, নাম্বার যেটা দেওয়া আছে সেটার সাথে চোখ বন্ধ করে কি যোগ করে ফেলবা, 90 যোগ করে ফেলবা। তাহলে এখন তোমাকে যদি বলি অঙ্কটা সলভ করতে তোমার খুব বেশি কষ্ট হবে না? ভাইয়া খুব বেশি কষ্ট হবে না। কেন? এই যে দেখো তুমি এখন অনেকটাই বুঝে গেছো। তোমার নাম্বারটা কত দেওয়া আছে ভাইয়া? তুমি বলবা নাম্বারটা দেওয়া আছে 114। ভাই এটার সাথে আমি কত যোগ করব? 90 যোগ করব। কত যোগ করব? 90 যোগ করো, আগে 90 যোগ করো। এই যোগ তোমার করতে ক্যালকুলেটর লাগা উচিত না, হ্যাঁ? তাহলে 4 আর 0 মিলে 4, 9 আর 1 10, হাতের আছে 1, 1 আর 1 2। এই যে দেখো তুমি একটা 3টা ডিজিটের এরকম একটা সংখ্যা পাইছো। সো এইখানে একক, দশক, শতক। সো 4 এখানে একক এর মান 4 এখানে কি ভাইয়া? একক স্থানীয় অঙ্ক। এটা কি একক স্থানীয় অঙ্ক? একক স্থানীয় অঙ্ক কি মান নির্দেশ করে? একক স্থানীয় অঙ্ক কার সংখ্যা নির্দেশ করে? ফ্লোরিন। তার মানে সিএফসি 114 এর মধ্যে ফ্লোরিন কয়টা আছে? 4টা আছে। সিএফসি 114 এমন একটা যৌগ যেখানে আমার ফ্লোরিন আছে কয়টা? 4টা। ওকে, এবার দশক স্থানীয় যে অঙ্কটা আছে, দশক স্থানীয় অঙ্কটা কি নির্দেশ করে ভাইয়া? দশক স্থানীয় অঙ্কটা নির্দেশ করে হাইড্রোজেন। দশক স্থানীয় অঙ্কটা কি নির্দেশ করে? হাইড্রোজেন। সো হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন এমন একটা যৌগ যেখানে আমার হাইড্রোজেন, মানে দশক স্থানীয় অঙ্ক তো হাইড্রোজেন নির্দেশ করে, দশক স্থানীয় অঙ্ক হাইড্রোজেন নির্দেশ করে। তার মানে সিএফসি 114 এর মধ্যে হাইড্রোজেন কয়টা আছে ভাই? হাইড্রোজেন কয়টা আছে? একটাও নাই, হাইড্রোজেন শূন্যটি, হাইড্রোজেন একটাও নাই। এবার এটা হচ্ছে আমার শতক স্থানীয় অঙ্ক। কি ভাইয়া? এটা হচ্ছে আমার শতক স্থানীয় অঙ্ক। শতক স্থানীয় অঙ্ক কি নির্দেশ করে? তোমাদেরকে অলরেডি শিখে রাখছিলাম, শতক স্থানীয় অঙ্ক নির্দেশ করে কার্বন। তাহলে কার্বন কয়টা আছে ভাইয়া? কার্বন 2টা আছে। তাহলে এই যৌগটার সংকেত কিরকম হবে চলো করে ফেলি। কার্বন 2টা আছে, আগে ফার্স্টে আমি 2টা কার্বন দিয়ে দিব। কার্বন 2টা আছে, আমি ফার্স্টে কি করব? 2টা কার্বন দিয়ে দিব। তাহলে কার্বনের হাত তো 4টা থাকে, তাহলে কার্বনের হাত 4টা দিয়ে দিলাম। কি করছেন ভাই? আমার কাছে 2টা কার্বন আছে, এটা আমি শিখছি, আমি যৌগ দেখে বুঝে গেছি, তারপর 2টা কার্বন দিয়ে দিছি, তারপর কার্বনের 4 হাত দিয়ে দিছি। কার্বনের হাত 4টা হয়, 2টা কার্বন নিজেদের মধ্যে একটা একটা বন্ধন করে ফেলছে, 3টা হাত ফাঁকা আছে। ওকে, কোনো হাইড্রোজেন কি আছে? উত্তর হচ্ছে না, কোনো হাইড্রোজেন নাই। ফ্লোরিন কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া ফ্লোরিন আছে। তাহলে ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন আছে 4টা। দেও 4টা। একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, 2টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন, 4টা ফ্লোরিন। আচ্ছা, এবার কোনো হাইড্রোজেন কি আছে? কোনো হাইড্রোজেন কি আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, কোনো হাইড্রোজেন তো নাই, কোনো হাইড্রোজেন এটাতে নাই। তাহলে এখন ফাঁকা হাতগুলাতে কে বসবে? ফাঁকা হাতগুলাতে ভাইয়া যদি হাইড্রোজেন না থাকে তুমি ক্লোরিন বসায় দিবা। নিয়ম হচ্ছে এটাই, ফাঁকা হাতে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কি বসায় দিবা? ক্লোরিন বসায় দিবা। দেখো যৌগটার নাম কি হবে, মানে যৌগটার সংকেতটা কিরকম হবে? C2F4Cl2। এই যে ভাইয়া এটা হচ্ছে সিএফসি 114, সিএফসি 114 এর সংকেত। দেখো সিএফসি 114 এর সংকেত চলে আসছে, C2F4Cl2। তুমি কিন্তু চাইলে এই সংকেত থেকেও নাম্বার বের করতে পারবা। কিভাবে? খুবই সহজ উপায়, তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো C2F4Cl2, কার্বন কয়টা? কার্বন কয়টা? কার্বন কয়টা ভাইয়া? 2টা। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন কয়টা? 0টা। ফ্লোরিন কয়টা? ফ্লোরিন কয়টা ভাইয়া? ফ্লোরিন হচ্ছে 4টা। এখন ওই যে ওইভাবে তুমি চিন্তা করো, একক, দশক, শতক, একক, তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক। শতকের ঘরে কে বসে? কার্বন। শতকের ঘরে কার্বন কয়টা আছে? 2টা আছে। দশকের ঘরে কে বসে? দশকের ঘরে কে বসে? হাইড্রোজেন কত আছে? 200। শূন্য। এককের ঘরে কে বসে? ফ্লোরিন কয়টা আছে? 4টা। এবার তুমি আগের বার কি করছিলা? 90 যোগ করে সংকেত পাইছিলা। এখন যদি বলি এটা নাম্বার কত, কিভাবে বের করবা? তুমি বলবো ভাই খুবই সহজ, আপনি 90 বিয়োগ করে দেন। 90 কি করবেন? বিয়োগ করে দেন, দেখবেন আপনি কত পাওয়া যাবেন? 114 পাওয়া যাবেন। তাহলে যদি কখনো বলে সংকেত থেকে নাম্বার বের করতে, তাহলে সংকেত থেকে আগে এরকম শতক, দশক, একক দিয়ে সংখ্যাটা বের করবা, তারপর 90 বিয়োগ করে দিবা, তাহলে নাম্বার চলে আসবে। যদি বলে নাম্বার থেকে সংকেত বের করো, 90 যোগ করে দিয়ে সংকেত বের করে ফেলবা। আশা করি তোমরা মোটামুটি ধরতে পারছো। এক্সাম্পল একটু দেখাই। ধরো তোমাকে এরকম বললো C2F2Cl2, তোমাকে বললো সিএফসি নাম্বার কত? সিএফসি নাম্বার কত এটা তোমারে বললো, ধরো তোমারে বললোই, হ্যাঁ। সো তুমি এখন কি করবা? তুমি সহজ হিসাব, তুমি এই অঙ্কটা সলভ করবা। সো কিভাবে করবা? তুমি ফার্স্টে এখানে লিখবা শতক, তারপর লিখবা দশক, তারপর লিখবা একক। এগুলো তো বুঝো আশা করি, একক, দশক, শতক এভাবে লিখতে হয়। শতকের ঘরে কে থাকে? ডি। দশকের ঘরে কে থাকে? ই, একটু আগে শিখাইছি। আর এককের ঘরে কে থাকে? ফ্লোরিন। এখানে এখন ডি এর মান কত? কার্বন কয়টা আছে? কার্বন কয়টা আছে ভাইয়া? 2টা। দশকের ঘরে হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন কয়টা আছে? C2 না বাবা, এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে CF2Cl2। হ্যাঁ, এটা হচ্ছে CF2Cl2, এটা হচ্ছে CF2Cl2।
CF2Cl2 CF2Cl2 তাহলে দশকের ঘরে শতকের ঘরে কার্বন কয়টা আছে একটা, তাহলে কার্বন আছে একটা। হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন একটাও নাই। ফ্লোরিন কয়টা আছে ফ্লোরিন কয়টা আছে ভাইয়া ফ্লোরিন কয়টা আছে এখানে দুইটা আছে। ফ্লোরিন কয়টা আছে দুইটা আছে। তাহলে এবার কি করব 90 বিয়োগ করে দিব 102 থেকে তুমি যদি 90 বাদ দাও তাহলে যা পাবা 2 9 আছে 10 হবে 1 হইলে হাতের আছে 1 তাহলে এটা কত হবে CFC নাম্বার, এটার নাম্বার হবে CFC কত হবে CFC 12। ঠিক আছে, যদিও এটার নাম হচ্ছে HCFC কারণ ক্লোরিন থাকলে সেটাকে বলা হয় হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এটার নাম আসলে CFC না, এটা আসলে HCFC। যখনই ভাইয়া ক্লোরিন চলে আসে তখন সেটাকে আমরা বলি হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে আমরা একটু এই জিনিসটা দেখি CFC প্রস্তুতি, CFC কিভাবে খুব সহজে প্রস্তুত করা যায়। হ্যাঁ, সো এটা চলো একটু দেখি CFC কিভাবে খুব সহজে তুমি প্রস্তুত করতে পারবা। খুবই সহজ, কঠিন কিছু না। সো তুমি কি করবা, ধরো কার্বন টেট্রাক্লোরাইড, হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইডের সাথে তুমি হাইড্রোজেন ফ্লোরাইডের বিক্রিয়া দাও, তাহলে কি হবে এখানে, খুবই সহজ। এখান থেকে এটা যদি তোমার জায়গায় কি তৈরি হবে, তো তুমি বলবা ভাই এটা তো আমি জানি না, কিভাবে করবা। দেখো এটা সহজ আছে, কঠিন কিছু না, এটা কঠিন কিছুই না, তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলেই হয়ে যাবে। কার্বন টেট্রাক্লোরাইড মানে কি, কার্বন ক্লোরিন আছে কয়টা, 4টা। হ্যাঁ ভাই ক্লোরিন আছে 4টা, দেও ক্লোরিন 4টা, এটার সাথে হাইড্রোজেন ফ্লোরাইড দাও। এইবার দেখো ভাইয়া তুমি সুন্দর করে একটা ঘর বানাও, ভালো করে ঘর বানাও। হ্যাঁ ভালো করে ঘর বানাইলা, ভালো করে ঘর বানায় কি অনেকদিন থাকা যায়? আচ্ছা যাই হোক, সো দেখো ভালো করে ঘর বানাইলাম, তাহলে HCl চলে গেল, তাহলে এখানে কি হয়ে যাবে CCl3 এখানে হয়ে গেল F প্লাস কি হয়ে যাবে HCl। বিলিভ করেন ভাইয়া এইখানে কিন্তু CFC তৈরি হয়ে গেছে। এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা কিন্তু CFC। এখানে যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটার নাম কি, নাম হচ্ছে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। এখানে একটা কথা একটু ছোট্ট করে বলে রাখি, এখানে যে HCFC বলছি, HCFC হচ্ছে যদি হাইড্রোজেন আসে, কোনো একটা CFC তুমি বের করলা, যদি হাইড্রোজেন আসে তাহলে সেটাকে বলা হয় HCFC। যদি হাইড্রোজেন না আসে তাহলে সেটা কিন্তু HCFC বলে না। যেরকম এখানে কি কোনো হাইড্রোজেন আছে, তাহলে এটাকে কি HCFC বলা যাবে? এটাকে কি বলা যাবে? উত্তর হচ্ছে না, এটা বলা যাবে না, এটা HCFC না। তুমি একটু আগে যেটা বের করলা, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? না ভাইয়া এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটাও HCFC না। হাইড্রোজেন তখনই মানে HCFC তখনই বলবো যখন ক্লোরোফ্লোরোকার্বনের সাথে একটা হাইড্রোজেন আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এটা আশা করি বুঝে গেলাম, কনফিউশনের কিছু নাই। ওকে এটা ডান। দেখো আমরা আরেকটা করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আরেকটা করি ধরো এবার CCl4 প্লাস এখানে আমরা 2 মোল হাইড্রোজেন ফ্লোরাইড দিলাম। ঠিক আছে, এইটা দিলাম, তাহলে এবার কি হবে? তাহলে তুমি বলবা এবার 2টা হাইড্রোজেন আছে, তাহলে এবার কি হবে ভাইয়া? 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তাহলে এখানে কি হবে? CCl2 তারপর কি হবে? F2 আর কি হবে? 2HF। এই যে এখানে যেটা তৈরি হয়েছে এটা কি HCFC না CFC? উত্তর হচ্ছে ভাইয়া এটা CFC। HCFC হবে না, কারণ হাইড্রোজেন থাকলে সেটা HCFC হয়, মনে রাখবা, হাইড্রোজেন থাকলে সেটা HCFC হয়। ঠিক আছে, ওকে। এবার ধরো তোমার আমি দিলাম ক্লোরোফর্ম CHCl3 এটার সাথে আমরা 2 মোল হাইড্রোজেন ফ্লোরাইড দিলাম, তাহলে এইবার এখানে কি হবে? হ্যাঁ তাহলে এইখানে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, 2টা হাইড্রোজেন কি হবে? 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, 2টা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন ক্লোরাইড, এটা হাইড্রোজেন 2HCl হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এখানে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2HCl 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে গেল, তাহলে এখানে কি হবে? CL তারপর হচ্ছে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, CHCl, এটা হচ্ছে 2টা হাইড্রোজেন 2টা আর হচ্ছে F2, 2টা ফ্লোরিন আছে, তো 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে চলে গেছে, তাহলে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিনকে নিয়ে যদি চলে যায় তাহলে একটা ক্লোরিন রয়ে গেছে, আরো 2টা ফ্লোরিন রয়ে গেছে, ওই যে 2টা ফ্লোরিন রয়ে গেছে। এইবার এটা কি CFC বলবো না HCFC বলবো? এইবার এটা কিন্তু হচ্ছে CFC না, এটার নাম কি HCFC। মানে কখনো যদি এরকম হয় যে CFCর সাথে হাইড্রোজেন চলে আসছে তখন সেটাকে আমরা বলি HCFC। সো ভালো করে খেয়াল রাখো, এখানে কিন্তু এটা কিন্তু CFC না, CFC বাট HCFC না, এটা কিন্তু HCFC না, কারণ হাইড্রোজেন নাই, হাইড্রোজেন আসলে সেটার নাম হচ্ছে HCFC। খেয়াল করে দেখো এটার নাম হচ্ছে HCFC, কারণ এখানে কি আসছে? হাইড্রোজেন আসছে। এখানে কি হাইড্রোজেন আছে? না, তাহলে এটা CFC। হাইড্রোজেন আছে? না, তাহলে এটা CFC। সিম্পল। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবা,
CFC এটা যদি হয় তাহলে এইখানে DEF এর মধ্যে ই এর মানটা কত হবে? ই এর মানটা হবে 0, ঠিক আছে? আর HCFC যেটা এইখানে যে DEF নিবা, তুমি যে DEF নিবা এইখানে কিন্তু ই এর মানটা কি হবে না? ই এর মানটা 0 হবে না। আশা করি সবার এইখানে এই দুটো জিনিস বুঝো যদি, তাহলে কনফিউশন ক্লিয়ার। এখানে DEF দিয়ে কি বোঝা আশা করি ক্লিয়ার। যেরকম এইখানে যদি এটা DEF এর মানটা লেখো, DEF মানটা যদি দেখো তাহলে কি হবে? ডি হচ্ছে শতক, শতক স্থানীয় অঙ্ক কার্বন নির্দেশ করে, তাহলে এটা হচ্ছে কার্বন কার্বন কার্বন। আর একক দশক স্থানীয় অঙ্ক নির্দেশ করে হাইড্রোজেন, দশক স্থানীয় অঙ্ক নির্দেশ করে হাইড্রোজেন। লিখলাম হাইড্রোজেন কি একটা? হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন এবার কিন্তু একটা আছে, হাইড্রোজেন একটা আছে। তারপর পরেরটা কি? ফ্লোরিন, ফ্লোরিন ফ্লোরিন কয়টা? এই যে দেখো দুইটা আছে, তাহলে এটা 112, এটা কি 112। এখন সিএফসি নাম্বার কত হবে? সিএফসি নাম্বার কত হবে? নাম্বারটা কত হবে? 112 থেকে তুমি কি করবা? 90 বাদ দিবা, 112 থেকে 90 বাদ দিবা, তাহলে এনে হবে 2, 9 আছে 10 হবে 1 হইলে হাতের আছে 1, তাহলে এই যে ভাইয়া তুমি যে HCFC লেখছো এটা কত হবে? এটা হচ্ছে HCFC12। এই যে দেখো ভাইয়া, এই যে দেখো নাম্বার চলে আসছে। সো তুমি খুব সাবধানে যদি ডিল করো তাহলে তুমি বুঝে যাবা কখন কোনটা কি লিখবা, CFC লিখবা নাকি HCFC লিখবা, তুমি কিন্তু খুব সহজে এই জিনিসগুলো বুঝে যাবা। আশা করি সবার এটা খুব ক্লিয়ার। এইবার আমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের কাহিনী। নাইট্রিক অ্যাসিড কিন্তু বেশ ইন্টারেস্টিং। নাইট্রিক অ্যাসিড মাধ্যমের উপর বেসিস করে অনেক কাজ করে। সো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। নাইট্রিক অ্যাসিড 3টা মাধ্যম 4টা মাধ্যম এখানে নিছি আমরা। গাঢ় নাইট্রিক অ্যাসিড বিয়োজন কীরকম হয়? এরকম হয়। মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড নিলাম, ওকে, এরকম হয়। তারপর হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড, এটার বিয়োজন এরকম হয়। লঘু নাইট্রিক অ্যাসিড এরকম হয়। তারপর অতি লঘু নাইট্রিক অ্যাসিড এরকম হয়, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কিভাবে কি কাজ করব, কিভাবে কি কাজ করব? খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখন এটাকে ভাঙলে কি হচ্ছে এটা আমি মনে রাখবো কিভাবে, বা খুব সহজ উপায় কি? খুবই সহজ কিছু উপায় আছে, টেকনিকটা একটু খেয়াল করো। টেকনিকটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এই যে এইখান থেকে এই মানুষগুলো কিন্তু সেম, একটু খেয়াল করে দেখো, এই মানুষগুলো পুরোটাই সেম, এই মানুষগুলো পুরোটাই সেম। মানে তুমি যেই মাধ্যমেই নাও না কেন, NO3- আর পানি হচ্ছেই, NO3- আর পানি হচ্ছেই, NO3- আর পানি হচ্ছেই। তুমি খেয়াল করো, গাঢ় নাইট্রিক অ্যাসিডকে তুমি যদি ভাঙো NO3- প্লাস পানি হচ্ছে। মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি নাও NO3- প্লাস পানি হচ্ছে। লঘু নাইট্রিক অ্যাসিড নিলে NO3- প্লাস পানি হচ্ছে। অতি লঘু নাইট্রিক অ্যাসিড নিলে NO3- প্লাস পানি হচ্ছে, ঠিক আছে? এইবার তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে ভাইয়া এটা তো মোটামুটি আমি বুঝলাম এরা হচ্ছে কমন, এরা হচ্ছে আমার কি জিনিস ভাই? কমন জিনিস। হ্যাঁ, এরা হচ্ছে আমার কমন জিনিস। এখন বাকি যারা আছে এখানে যদি আপনি একটু নাইট্রোজেনের জারণ মানটা বের করেন, দেখেন এটা হচ্ছে -4, এখানে হচ্ছে অক্সিজেনের জারণ মান -4, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত ভাইয়া? +4। নাইট্রোজেনটা বের করতেছি, এখানে অক্সিজেনের জারণ মান -2, তাহলে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +2। এখানে অক্সিজেনের জারণ মান -2, তাহলে নাইট্রোজেনের জারণ মান +2, বাট এখানে দুইটা নাইট্রোজেন আছে, তাহলে দুইটা নাইট্রোজেনের জারণ মান +2, তাহলে একটা নাইট্রোজেনের জারণ মান +1। এবার এইখানে এটার জারণ মান কত আসে আমরা বের করছিলাম, এটার জারণ মান বের করছিলাম অ্যামোনিয়ামের সাথে একদম শুরুর দিকে। অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের জারণ মান আসে কি? -3। অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের জারণ মান কি আসে? -3, এটা আমরা বের করছিলাম, ঠিক আছে? সো এইখানে আমরা এটা লিখে ফেলি, এটা হচ্ছে -3, এটা -3। এখন তুমি একটা কাহিনী খেয়াল করো, এখানে খেয়াল করো, এখান থেকে যখন এখানে আসছো মাধ্যমের গাঢ়ত্ব বাড়ছে না কমছে? কমছে। এখান থেকে যখন এখানে আসো মাধ্যমের গাঢ়ত্ব আরো কমছে। এখান থেকে যখন এখানে আসো মাধ্যমের গাঢ়ত্ব কি হয়ে গেছে? আরো কমে গেছে। সো তুমি যদি উপর থেকে নিচের দিকে আসতে থাকো, তোমার কনসেন্ট্রেশন উপর থেকে যদি তুমি নিচের দিকে আসতে থাকো, তোমার ঘনত্ব কি হইতেছে ভাইয়া? তুমি বলবো ভাই এখানে যদি আপনি উপর থেকে নিচের দিকে আসতে থাকেন ঘনত্ব কি হইতেছে? কমতেছে। উপর থেকে নিচের দিকে যদি আপনি আসেন ঘনত্ব কমতেছে। বুঝলাম? হ্যাঁ ভাইয়া, ঘনত্ব কমতেছে, ঘনত্ব কমতেছে। সেকেন্ড থিং হচ্ছে ঘনত্ব কমার সাথে সাথে তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, ওইটুকু তো কমন, বাট এখানে জারণ মানও কি হইতেছে ভাইয়া? দেখো +4, +2, +1, -3। দেখো ভাইয়া জারণ মানও কি হইতেছে? কমতেছে। তাহলে নাইট্রিক অ্যাসিডের যখন তুমি বিয়োজন করবা, ভাঙবা HNO3 এইটার ক্ষেত্রে ভাইয়া, এটার ক্ষেত্রে জারণ মান মানে ঘনমাত্রা, ঘনত্ব কনসেন্ট্রেশন যত কমবে জারণ মানের ইংলিশ হচ্ছে অক্সিডেশন নাম্বার। জারণ মানের ইংলিশ হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বার এটাও কি থাকবে? কমতে থাকবে, এটাও কি থাকবে? কমতে থাকবে। এবার এখানে যে বিক্রিয়াগুলো দিছি সেই বিক্রিয়াগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝেই আসে। আমরা একটা ছোট্ট প্রশ্ন এখানে সলভ করে ফেলি। খেয়াল করো এখানে যে বিক্রিয়াগুলো দিছি এগুলো কিন্তু সবই জারক হিসাবে বিক্রিয়া। এগুলা কি হিসাবে দিছি ভাইয়া? এগুলো হচ্ছে জারক হিসাবে। এগুলা কি হিসাবে? নাইট্রিক অ্যাসিড জারক হিসাবে। নাইট্রিক অ্যাসিড কি হিসাবে আছে এখানে? জারক হিসাবে আছে। নাইট্রিক অ্যাসিড কি হিসাবে আছে? জারক হিসাবে। এখন তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন দিই আমি এখানে।
তোমাকে দিলাম কপার প্লাস নাইট্রিক এইরকম, আবার দিলাম কপার প্লাস নাইট্রিক এইরকম, বাট এখানে কিছু কথাবার্তা আছে, হ্যাঁ তোমার কিছু কথাবার্তা আমি আরো লিখে দেব। এখানে আমি লিখলাম অ্যাসিড, এখানে অ্যাসিড, আর এখানে লিখলাম মধ্যম গাঢ়, মধ্যম গাঢ়। সো আমি তোমার এই বিক্রিয়াটা দিলাম। এই দুইটা বিক্রিয়ার অ্যান্সার কি হবে? এই দুইটা বিক্রিয়ার অ্যান্সার কি হবে? এই দুইটা বিক্রিয়ার কি হবে? অ্যান্সার কি হবে? সো খুবই সহজ, তুমি একটু ঠান্ডা মাথায় যদি দেখো তাহলে তুমি বুঝে যাবা। বাট এখানে তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া এটা কি জারক হিসেবে দিচ্ছেন না অ্যাসিড হিসেবে দিচ্ছেন। যদি অ্যাসিড হিসেবে থাকে তাহলে কপার কি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না করবে না? যদি জারক হিসেবে থাকে তাহলে কি নাইট্রিক অ্যাসিডের সাথে এসে বিক্রিয়া করবে না করবে না? সো দুইটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দুই রকম, একরকম না ভাইয়া, একরকম না। এখানে কি বিক্রিয়াটা হবে? উত্তর হচ্ছে নো, এই বিক্রিয়া হবে না, এই বিক্রিয়া হবে না। কারণ একটু খেয়াল করো, ধাতুর সক্রিয়তা সিরিজে তুমি চিন্তা করো, হাইড্রোজেনের নিচে কপার, সে কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তাহলে কপার নাইট্রিক অ্যাসিড হিসেবে যখন আসে তখন সে বিক্রিয়া করতে পারবে না। নাইট্রিক অ্যাসিড হিসেবে যখন আছে তখন বিক্রিয়া করতে পারবে না। নাইট্রিক অ্যাসিড হিসেবে যখন আছে বিক্রিয়া করতে পারবে না। বাট মধ্যম গাঢ় যখন তুমি দিছো, এখানে তুমি কি বলে দিছো ভাইয়া? মধ্যম গাঢ়, এখানে মাধ্যম হিসাবে বলে দিচ্ছ। এবং এটা কি হিসাবে আছে? এখানে এখানে কি হিসাবে আছে? জারক হিসাবে। এখানে কি হিসাবে আছে? জারক হিসাবে। তাহলে এই বিক্রিয়া কি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এই বিক্রিয়া কিন্তু হবে, এই বিক্রিয়া কিন্তু হবে, এই বিক্রিয়া কিন্তু হবে। সো এখানে তোমাকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে যে কি হিসাবে আছে নাইট্রিক অ্যাসিডটা। তাহলে মধ্যম গাঢ় যদি হয় তাহলে হচ্ছে এইটা, তাহলে এখানে কি হবে? নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে NO3- আর কি হবে? পানি। তাহলে এখানে কি হবে ভাইয়া? বিক্রিয়াগুলো কি কি হবে? ফার্স্টে হচ্ছে নাইট্রিক অক্সাইড, প্রোডাক্টটা লিখতে থাকো, তারপর হবে কপার নাইট্রেট, কপার নাইট্রেট, কপার নাইট্রেট, আর কি হবে? পানি। শেষ ভাইয়া, এই দেখো আমার অ্যান্সার চলে আসছে। সো কপার নাইট্রিক অ্যাসিড মধ্যম গাঢ় হলে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে কপার নাইট্রেট আর পানি তৈরি করবে। দ্যাটস ইট, শেষ। সো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাকুয়ারেজিয়া বা রাজঅম্ল। অ্যাকুয়ারেজিয়া বা রাজঅম্ল, এই জিনিসটা কি? ঠিক আছে, সো এই জিনিসটার পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট। আমরা যে দুনিয়াতে যত গোল্ডের কাজকর্ম দেখি, গোল্ডের কথাটা কেন বলতেছি? দেখো, গোল্ড, প্লাটিনাম, তুমি এটা ছন্দ পড়ছো না ধাতুর সক্রিয়তা সিরিজ? কে না কে, মেগা এবার এলো, যেন ফিরে, সোনা পাবে হাই, কোথাকার হাজি আজি, পেটাবে আমায়। পেটাবে মানে প্লাটিনাম, আমায় মানে গোল্ড। এরা কিন্তু সক্রিয়তার সিরিজে সবার নিচে। কে না কে, এগুলো হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, মানে প্রত্যেকটা ধাতুর সাথে সাথে কারেসপন্ডিং। কে না কে, মেগা ইভার এলো, মেগা ইভার মানে ম্যাগনেসিয়াম, এলো মানে অ্যালুমিনিয়াম, যেন মানে জিঙ্ক, ফিরে, ফিরে মানে হচ্ছে আয়রন, পাবে মানে লেড, সোনা মানে এসেন, তারপর ফিরে পাবে সোনা, হাই, হাই মানে হাইড্রোজেন, কোথাকার মানে কপার, হাজি মানে মার্কারি, আজি মানে সিলভার, পেটাবে মানে প্লাটিনাম, আমায় মানে গোল্ড। তাহলে দেখো, তুমি উপর থেকে যদি নিচের দিকে নামতে থাকো ধাতুর সক্রিয়তা কিন্তু কি হইতেছে? কমতেছে। আচ্ছা, এখন সবার নিচের দিকে যারা আছে এরা সক্রিয়তা কমতেছে, এই কথাটার মানে কি ভাইয়া? এরা সাধারণত সবার সাথে বিক্রিয়া করতে চায় না। এখন ধরো তুমি একটা গোল্ডের বার নিয়ে আসছো, ধরো অনেক বড় একটা গোল্ডের বার, তুমি অনেক বড় লোক মানুষ, গোল্ডের বিস্কিট যেটাকে বলে, হ্যাঁ। সো তুমি ধরো গোল্ডের একটা বিস্কিট নিয়ে আসছো, সো এখান থেকে তুমি একটা আংটি বানাবে। এখন কেমনে বানাবা? হাউ? এই বার কি তুমি বাইরিয়া কাটতে ভাঙিয়ে দিলে হয়ে যাবে? না ভাইয়া, গোলটাকে গলাইতে হবে। গোলটাকে কি করতে হবে? গলাইতে হবে। এই যে গলানোর কাজটা, এখন তারা তো অনেক নিষ্ক্রিয়, এখন এই কাজটা কে করবে? এই কাজটা করে হচ্ছে অ্যাকুয়ারেজিয়া বা রাজঅম্ল। এটা কিন্তু ভাই অ্যাডমিশন টেস্টে বুয়েটে অনেক আগে 2001-2 সালে একবার আসছিল, এবং রুয়েটেও আমার মনে হয় একবার আসছিল যে অ্যাকুয়ারেজিয়া বা রাজঅম্লের পারফরমেন্স কি। সো দ্যাটস ওয়াই আমি এটা এখানে দেখাচ্ছি। সো দেখো, অ্যাকুয়ারেজিয়া বা রাজঅম্ল এটা কিভাবে কাজ করে। সো তার আগে জানতে হবে এটা জিনিসটা কি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে HCl এর একটা মিশ্রণ। HCl এর একটা মিশ্রণ কি অনুপাতে মিশ্রিত করবো ভাইয়া? এটা বলে দিছে। নাইট্রিক অ্যাসিড আপনি দিবেন 1 অনুপাত, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবেন হচ্ছে ভাইয়া আপনি 3 অনুপাত। ঠিক আছে, সো গোল্ডের বিস্কিট খেয়ে আপনার গলাইতে গেলে এই অ্যাকুয়ারেজিয়া লাগবে। 1:3 অনুপাতে যদি আপনি মিশান তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে রাজঅম্ল বা অ্যাকুয়ারেজিয়া। ওকে, সো এটা কিভাবে গোল্ডকে ডুবাই চলো এটা একটু দেখি। গোল্ডকে কিভাবে ডুবাই এটা একটু দেখা উচিত আমাদের, তাই না? সো নাইট্রিক অ্যাসিড আর 1 অনুপাত নাইট্রিক অ্যাসিড আর 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে অ্যাকুয়ারেজিয়া বা রাজঅম্ল তৈরি হইতেছে। এখন এটাকে কিভাবে গোল্ডকে ডুবাই এটা একটু দেখি চলো। সো আমরা অ্যাকুয়ারেজিয়ার মধ্যে কারে কারে রাখি? নাইট্রিক অ্যাসিডকে রাখি HNO3 প্লাস কারে রাখি? HCl। তাহলে এখানে কি তৈরি হয় ভাইয়া? এখানে তৈরি হয় নাইট্রোসিল ক্লোরাইড, নাইট্রোসিল ক্লোরাইড প্লাস জাইমন ক্লোরাইড, জাইমন ক্লোরিন প্লাস মানে ক্লোরাইড আর কি, আর সেই সাথে কি তৈরি হয়? পানি। সেই সাথে কি তৈরি হয়? পানি। এবার তোমার যে গোল্ডের টুকরাটা আছে, গোল্ডের যে বিস্কিটটা আছে সেটার সাথে তুমি এই ক্লোরিনের বিক্রিয়া করাবা, এই ক্লোরিনের বিক্রিয়া করাবা। এখানে কি তৈরি হবে? অরাম ক্লোরাইড, অরাম ক্লোরাইড। গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, আমরা এটা জানি। এবার এই অরাম ক্লোরাইড আমরা কিন্তু HCl একটু বেশি পরিমাণে নেই, যার জন্য এইটা আবার HCl এর সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে?
HAuCl4, এই যে দেখো ভাইয়া সে দ্রবীভূত হয়ে গেছে HAuCl4। ঠিক আছে, এইখানে যে অ্যাসিডটা তৈরি হয়েছে এটা একটা খুব চমৎকার সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে ক্লোরো অরিক অ্যাসিড। ক্লোরো অরিক অ্যাসিড, ক্লোরো অরিক অ্যাসিড, ক্লোরো অরিক অ্যাসিড, ক্লোরো অরিক অ্যাসিড। আচ্ছা, ক্লোরো অরিক অ্যাসিড। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে কি হলো। এটা কিন্তু যারা নিষ্ক্রিয় ধাতু আছে, তাহলে তুমি বলবো ভাইয়া আপনি তো নিষ্ক্রিয় ধাতুর মধ্যে পেটাবেআমাইড এটাও বলছেন, তাহলে প্লাটিনামও আছে, তাহলে কি প্লাটিনামের সাথেও বিক্রিয়া হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা প্লাটিনামের সাথেও বিক্রিয়া হয়। এটার কিন্তু প্লাটিনামের সাথেও বিক্রিয়া হয়, এবং প্লাটিনামের সাথেও বিক্রিয়া হয়ে সে কিন্তু প্লাটিনামকে কি করতে পারে? ভাঙতে পারে। ওকে, সো এখানে কিভাবে ভাঙে? ফার্স্টে আগের মতোই ভাইয়া নাইট্রিক অ্যাসিড প্লাস HCl, এটা বিক্রিয়া করে এখানে তৈরি করবে নাইট্রোসিল ক্লোরাইড প্লাস জাইমন ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। হ্যাঁ, ওকে, পানি। তারপর এই প্লাটিনামের সাথে এখানে ক্লোরিনের বিক্রিয়া করে জাইমন ক্লোরাইডের বেসিক্যালি এখানে হবে PtCl4। এবার এই PtCl4 যেহেতু তুমি 3 অনুপাত HCl নিয়েছো, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও বেশি রয়ে গেছে, তাহলে আবার HCl এর সাথে বিক্রিয়া করে এখানে তৈরি করবে H2P2Cl6। এই যে ভাইয়া তৈরি হয়ে গেছে, এই যে দ্রবীভূত হয়ে গেছে। এই যৌগটার নাম হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে প্লাটিনিক অ্যাসিড। প্লাটিনিক অ্যাসিড, যেরকম এটার নাম কি বলছিলাম? ক্লোরো অরিক অ্যাসিড, তাহলে এই যৌগটার নাম কি হবে? ক্লোরো 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 প্লাটিনিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্লোরো প্লাটিনিক অ্যাসিড। দ্যাটস ইট। সো কিভাবে দ্রবীভূত হয় আশা করি সবাই বুঝতে পারছি। একবারে যে কিভাবে কাজ করে, গোল্ডকে কিভাবে দ্রবীভূত করে, প্লাটিনামকে কিভাবে দ্রবীভূত করে, দুটোই কিন্তু আমরা দেখাই দিলাম। ওকে, এবার হচ্ছে সালফান আর অলিয়াম, এটা কি? সো সালফান আর অলিয়াম এই দুটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে। সালফান হচ্ছে 100% পিওর, 100% পিওর সালফিউরিক অ্যাসিড, 100% পিওর সালফিউরিক অ্যাসিড, 100% পিওর সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফান। ঠিক আছে, এখন তোমার মাথায় প্রশ্ন আসবে ভাইয়া এই 100% পিওর সালফিউরিক অ্যাসিড কিভাবে তৈরি করব? কিভাবে তৈরি করব মনে রাখবা, 98% পিওর সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাইঅক্সাইড যদি মিক্স করো তাহলে তুমি 100% পিওর সালফিউরিক অ্যাসিড পাবা। 100% পিওর সালফিউরিক অ্যাসিডকে আমরা বলি হচ্ছে সালফান। ঠিক আছে, এবার তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই অলিয়াম এই জিনিসটা কি? অলিয়াম জিনিসটা হচ্ছে সালফান 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 প্লাস সালফার ট্রাইঅক্সাইড, সালফান প্লাস সালফার ট্রাইঅক্সাইড, সালফান প্লাস সালফার ট্রাইঅক্সাইড। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে ভাইয়া 100% পিওর সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাইঅক্সাইড। ঠিক আছে, সো এখানে বিক্রিয়া করে যেটা আসতেছে সেটাই হচ্ছে আমার তোমার অলিয়াম। তাহলে এখানে জিনিসটা কীরকম হয়? জিনিসটা হচ্ছে H2SO4 প্লাস সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে H2S2O7 তৈরি করে, এইটার নামই হচ্ছে অলিয়াম। সো এটা একটু মনে রাখো ভাই, সালফান আর অলিয়াম কিন্তু এক জিনিস না, এটা কিন্তু আলাদা আলাদা। সো একটু খেয়াল রাখবা, একটু খেয়াল রাখবা। ঠিক আছে, ওকে ওকে। সো এবার কি বলছে? P2O5 এর অম্লধর্মিতা ও নিরোধন ক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, সো ফার্স্টেই আমরা যদি একটু চিন্তা করি, খেয়াল করো ভাইরা, P2O5 এর অম্লধর্মিতা, অম্লধর্মিতা, সে যে এইটা যে একটা অধাতুর অক্সাইড, P2O5 কিন্তু এটা কি অধাতুর অক্সাইড, তাহলে এটা কি হবে? স্বাভাবিকভাবে অম্লধর্মই হবে, এটা তোমরা জানি। P2O5 কি অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড স্বাভাবিকভাবে কি হয়? অম্লধর্ম হয়। তাহলে এটা বুঝবো কিভাবে? তুমি যদি P2O5 এটার সাথে পানির বিক্রিয়া করো, এখানে দেখবা ভাইয়া H3PO4 তৈরি হয়েছে। ওকে, সো এই যে দেখো ভাইয়া P2O5 যেহেতু পানির সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড তৈরি করছে, তাহলে এটা হচ্ছে তার অম্লধর্মিতার একটা সূক্ষ্ম প্রমাণ। দেখো অম্লধর্মিতার প্রমাণ চলে আসছে, অম্লধর্মিতার প্রমাণ চলে আসছে। এবার কি বলছে? নিরোধন ক্রিয়া। সো চলো নিরোধন ক্রিয়াটাও একটু দেখে ফেলি। নিরোধন ক্রিয়া, নিরোধন মানে হচ্ছে পানিকে শোষণ করা, নিরোধন মানে হচ্ছে পানিকে শোষণ করা। এখন খেয়াল করো ভাইয়া, আমরা যদি এইখানে নাইট্রিক অ্যাসিডকে নেই, নাইট্রিক অ্যাসিড প্লাস P2O5 এটাকে যদি নেই তাহলে কি তৈরি হবে?
সো এখানে খেয়াল করবো ভাইয়া নাইট্রিক অ্যাসিডের জারণ মান এখানে কিন্তু সর্বোচ্চ, নাইট্রিক অ্যাসিডের জারণ মান এখানে কি সর্বোচ্চ, তাহলে এর থেকে পানি বের করতে হবে, পানি বের করতে মনে করো দেখো শিখাইছি এগুলো, জারণ মান সর্বোচ্চ হলে মাইনাস পানি, অক্সি অ্যাসিডের জারণ মান সর্বোচ্চ মানে মাইনাস পানি। তাহলে এখন পানি বের করতে গেলে এখান থেকে আমরা কিভাবে করব, পানি বের করতে গেলে ফার্স্ট এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখান থেকে পানি বের করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন নাই। তাহলে H2, তারপর হচ্ছে N2, তারপর হচ্ছে O6। তাহলে এইবার তুমি বিক্রিয়াটা খুব সহজেই করে ফেলতে পারবা। সো আমরা বিক্রিয়াটা চলো সলভ করে ফেলি। H2, সো আমরা এখানে যদি করি H2N2O6, H2N2O6 প্লাস P2O5, এটা কিন্তু নিরোধন ক্রিয়া করলো। সো নিরোধন করে কি করবে, এখান থেকে মাইনাস পানি করবা, এখান থেকে মাইনাস পানি করলেই হয়ে যাবে। এখান থেকে তুমি যদি সামহাও মাইনাস পানি করতে পারো তাহলে এই জিনিস শেষ, খেলাফতে। তাহলে মাইনাস পানি যদি করো H2O চলে যাবে, তাহলে থাকবে কি এখানে N2O5, আর কি থাকবে H2O। সো এই নিরোধন ক্রিয়াটাই কি করে, P2O5টা কি করে, পানিটাকে শোষণ করে নেয়। সো এই হচ্ছে তোমার নিরোধন ক্রিয়ার। এটার আরেকটা এক্সাম্পল আমি এখানে চাইলে দিতে পারি, দেখো CH3, তারপর হচ্ছে COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখান থেকে তুমি যদি এখানে P2O5 দাও, P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড, এটাও এখানে কি করবে, নিরোধন ক্রিয়া করবে। পানি বের করার জন্য হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেন নাই, তাহলে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে, কেন 2 দিয়ে গুণ করছি ভাইয়া, কারণ পানি বের করার জন্য যে পরিমাণ হাইড্রোজেন লাগে এখানে এটা নাই, তাহলে আমরা দ্যাটস ওয়াই আমরা হাইড্রোজেনকে বাড়ানোর জন্য 2 দিয়ে গুণ করছি। তাহলে এবার পানি বানাবো। সো ধরো এটা কি তৈরি হবে, এটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। সো এই ক্ষেত্রে আমরা কি করব, CH3 COOH এটা নিলাম, আরেকটা নিলাম একটু উল্টাভাবে নিলাম HCOOCH3। এবার আমার পানি বের করতে গেলে কি লাগবে, একটা হাইড্রোজেন লাগবে আর দুইটা কি লাগবে, অক্সিজেন লাগবে, নাকি দুইটা হাইড্রোজেন লাগবে একটা অক্সিজেন লাগবে, তাই তো। এই যে দেখো H2O বাদ করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে দেখো তো এখানে অ্যান্সার কি আসে, কি কি থাকে, CH3, তারপর কি থাকে COO, তারপর কি থাকে, আবার থাকে O, মানে এখানে দুইটা O আর একটা O, তারপর হচ্ছে C, তারপর হচ্ছে CH3। এটা আসলে এইভাবে লেখা ঠিক না, এই লেখাটা আসলে ঠিক নাই, এই লেখাটা ভালো করে লিখতে হবে, এই লেখাটা ভালো করে লিখতে হবে। চলো এটাকে ভালো করে একটু লিখি, এটাকে একটু ভালো করে লিখি, এটা ঠিক নাই, ঠিকঠাক নাই, এটা ঠিকঠাক নাই, এটাকে ভালো করে লিখি, ভালো করে লিখি, ভালো করে লিখলে তুমি দেখবা CH3CO, 3টা অক্সিজেন আছে না, এই যে দেখো 2টা অক্সিজেন চলে গেল, আরও একটা অক্সিজেন এখানে চলে আসলো, এই যে দেখো CH3। কি হলো ভাইয়া, ইথানোয়িক অ্যাসিড সাধারণত P2O5 দিলে পানি বের করতে পারে না, কারণ এখানে হাইড্রোজেন 2টা নাই, তাই আমি এখানে 2 দিয়ে গুণ করে P2O5 দিয়ে পানি বের করার জন্য সিচুয়েশন দাঁড় করাইছি। তারপর 2 মোল ইথানোয়িক অ্যাসিড নিয়ে এখান থেকে পানি বের করলে এই যে একটা প্রোডাক্ট আসছে, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। কি বলা হয়, ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, এটাকে কি বলে, অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মনে রাখবা, অ্যাসিড থেকে পানি বের করে দিলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যানহাইড্রাইড। কি বললাম কথাটা, অ্যাসিড থেকে তুমি যদি পানিকে বের করে দাও, এই পাশে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার ভাইয়া অ্যানহাইড্রাইড। মনে রাখবা এটা, অ্যাসিড থেকে পানিকে বের করে দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যানহাইড্রাইড। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি যদি পানি বের করে দাও তাহলে যেটা পাবা এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এটাকে অনেকে আবার এইভাবেও লেখে CH3, দেখো CH3 এখানে একটু তাকায় দেখো, CH3CO, আবার এখানেও আছে CH3CO, এটা কয়টা আছে, 2টা আছে, তাহলে CH3CO এটা কয়টা আছে ভাইয়া, 2টা, আর অক্সিজেন একটা, এটাকে এভাবেও লেখে, একই জিনিস ভাইয়া, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। নাম কি, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যাসিড থেকে পানি বের করে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এখন তোমার যদি কেউ জিজ্ঞেস করে নাইট্রিক অ্যাসিড এর অ্যানহাইড্রাইডের নাম কি, পরীক্ষায় ধরো তোমার জিজ্ঞেস করলো নাইট্রিক অ্যাসিড এর অ্যানহাইড্রাইডের নাম কি, অ্যানহাইড্রাইডের নাম, তাহলে তুমি কি বলবা, তুমি বলবা ভাই আপনি আগে থামেন, নাইট্রিক অ্যাসিড থেকে আমি পানি বের করি, নাইট্রিক অ্যাসিড থেকে পানি বের করলে আপনি কি পাইছেন এখানে, N2O5, তাহলে অ্যানহাইড্রাইডের নাম কি হবে, N2O5। ঠিক আছে, একটা ছোট্ট হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে রাখি, তোমাকে যদি বলি H2SO4 এটার অ্যানহাইড্রাইডের নাম কি, হ্যাঁ অ্যানহাইড্রাইড এর নাম কি, অ্যানহাইড্রাইড নেম কি হবে, তোমরা এটা চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারো। ঠিক আছে, দ্যাটস ইট। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ইনঅর্গানিক রিয়াকশনের মধ্যে আমরা মোটামুটি 4টা পার্ট পড়ছি, 4টা পার্টই বেশ বড় সড়ো ছিল, লাস্টের পার্টটা একটু ছোট ছিল। তোমাদের এখানে রিয়াকশনগুলো আমি চেষ্টা করছি যতটা সহজে এক্সপ্লেন করা যায়। যদি কেউ না বুঝো পার্টগুলো শুরু থেকে দেখে আসো, প্রত্যেকটা পার্ট প্রত্যেকটার সাথে লিঙ্কড কিন্তু। সো সবাই সবগুলো দেখো, এটাই রিকোয়েস্ট। আর যারা লেকচারটা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দেখবা, এটা তোমাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।